হ্যালো এভরিওয়ান। আজকের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা গতদিন একটা ম্যাথ করছিলাম এবং সেখানে আমাদের উত্তরে একটু সমস্যা হয়েছিল। তো আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা যখন এই সূত্রটা ডেরিভেশন করছিলাম, এফ এর সূত্রটা ডেরিভেশন করছিলাম, তখন আসলে আমরা একটু দূরত্বটাকে ভুল নিয়েছিলাম। তো দেখো, আমার এখানে আমি লিমিট বসাইছি কত, 10⁻⁷, আর এখানে 10⁻12/2 হবে যদিও। তো এখানে আমরা আরেকটা লিমিট বসাইছি, রাইট? মানে এক্স এর দুইটা লিমিট বসাইছি, তাই না? তো আমি যদি এই দুইটার মাঝখানের দূরত্বকে এক্স কল্পনা করে নিই এবং এক্স ধরে যদি এফ এর ডেরিভেশন করি, তাহলে বলো দেখি এখানে লিমিট যখন আবার আমি এক্স এর লিমিট 10⁻12/2 বসাচ্ছি, তখন কি একটা গ্যাঞ্জাম সিচুয়েশন তৈরি হচ্ছে না? অর্থাৎ যদি আমার এফটাকে আমি এক্স দূরত্ব ধরে তোমার হচ্ছে সূত্রটাকে ডেরিভেশন করি, তাহলে আমাকে লিমিটের এখানে কি করতে হবে, মানে এই জায়গাটাই আবার তখন হচ্ছে এক্স এর লিমিট আমি বসাইতে পারবো না, কারণ আমি তো x/2 এর লিমিট তখন বসাচ্ছি। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ পুরো ডিস্টেন্সটাকে আমি যদি এক্স ধরি, তাহলে আমি পরবর্তীতে মানে 10⁻12/2, এটা তো x/2 এর লিমিট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরবো যে দুইটা গ্রহ আছে এবং দুইটা গ্রহ পরস্পর থেকে 2x দূরত্বে আছে। তাহলে 2x দূরত্বে যদি থাকে, তাহলে আমাদের এফ এর সমীকরণের ক্ষেত্রে এখানে কি হবে? 2x হোল স্কোয়ার হবে, মানে gm² ভাগ 2x হোল স্কোয়ার, তার মানে 4x² হবে। তাহলে আমাদের ডিডব্লিউ সমান সমান কি হবে? gm² ভাগ 4x²। কথা কি বুঝতে পারছো? মানে আমরা যেহেতু হাফ সরণ নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে দূরত্বটা বলের ক্ষেত্রে কি ধরতে হবে? 2x ধরতে হবে, যেন লিমিট যখন আমি এখানে বসাবো তখন আমাদের দূরত্ব নিয়ে গ্যাঞ্জাম না হয়। এইবার যদি আমরা পুরো ম্যাথটা করার চেষ্টা করি, এগুলো সব কেটে দিলাম, আশেপাশে এতটুকু কেটে দিই। তাহলে আমাদের এখন দেখো ডাব্লিউটা কি হবে? ডাব্লিউটা হবে হচ্ছে এই ডিডব্লিউ এর ইন্টিগ্রেশন। তাহলে আমাদের ডাব্লিউ সমান সমান হবে ইন্টিগ্রেশন অফ gm² ভাগ 4x² ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন। এখন আমরা যদি একবারে যদি ভি এর মান বের করতে চাই, তাও করা যায়, কেননা আমরা জানি যে এই ডাব্লিউ সমান সমান কি হবে? ½ mv²। তাহলে আমি লিখতে পারি ½ mv² এই gm² কে আমি বাইরে নিয়ে আসি, gm² ভাগ 4 কে আমি বাইরে নিয়ে আসলাম, ইন্টু ইন্টিগ্রেশন অফ 1/x² ইন্টু ডিএক্স। তাহলে এবার আমাদের লিমিট কি হবে? দেখো দুইটা এখানে শুরু হয়েছিল ইনিশিয়াল অবস্থায়, এর লিমিট কত আছে? 10⁻⁷। মানে এতটুকুর ব্যাসার্ধ, যেটা হচ্ছে 10⁻⁷। আর এইখান থেকে এইটার ডিস্টেন্স কত হবে? 10⁻12 ভাগ হচ্ছে তোমার 2, কেননা পুরোটার ডিস্টেন্স হচ্ছে 10⁻12 এখান থেকে এই পর্যন্ত। তাহলে এর হাফ কতটুকু হবে? এর হাফ হবে হচ্ছে 10⁻12/2। তাহলে আমাদের যেই লিমিট, লোয়ার লিমিট হবে, সেই লোয়ার লিমিট কত হবে? লোয়ার লিমিট হবে হচ্ছে আমাদের তোমার 10⁻⁷ প্লাস 10⁻12/2, এই পুরোটা হবে লোয়ার লিমিট। আর আপার লিমিট হবে 10⁻⁷। তাহলে যদি কাটা যায়, এখানে 2 দ্বারা যদি গুণ হয়ে যায়, তাহলে v² আমাদের থাকে gm/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 10⁻⁷ প্লাস 10⁻12/2 উপরে 10⁻⁷ ইন্টু 1/x² ইন্টু ডিএক্স। তাহলে এটার আনসার কত আসে বলো? এই ভি এর মান কত আসে? ভি এর মান আসবে এটা √ওভার মান। তাহলে কত আসে? একজন একটু ক্যালকুলেটরে বের করো। এর কি হয়েছে? আমরা এখানে গাণিতিক পদার্থবিজ্ঞান বা সেলুসারের বইয়ের যে সলিউশন আছে সেখান থেকে এখানে ডিফারেন্টটা কি? ডিফারেন্ট জিনিসটা হচ্ছে যে তারা দুইটা
দুইটা তারার একসাথে গতিশক্তি নিয়ে হিসাব করছে। আর আমরা এখানে কি করছি, আমরা একটা তারার উপর প্রযোজ্য ফোর্স এবং একটা তারার জন্য ওই মধ্য অবস্থায় যে সংঘর্ষের আগ পর্যন্ত আসার জন্য যে কৃতকাজ সেটাকে আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা, এটা কি বের হয়েছে? ইসমাইল, সিমিয়াত, মুনতাহা, তাহমিদ, কেউ কি বের করতে পারছো? ভাইয়া দাঁড়ান ভাইয়া। ওই সেম মানই আসবে, গাণিতিক পদার্থবিজ্ঞানের সমান মানই আসবে যত সম্ভব, আমি তো বের করে তাই দেখছিলাম। সাইফকে দেখতেছি অনেকদিন পর ক্লাসে, সাইফের কি খবর? আচ্ছা, গুড, আলহামদুলিল্লাহ, হল তো গুড। তাহলে আমরা আজকে আরো দুইটা প্রবলেম করব, তারপর আমরা অভিকর্ষ ত্বরণের জাস্ট তিনটা কেস পড়বো। তো তার মধ্যে অভিকর্ষ ত্বরণের একটা পার্টিকুলার কেস একটু কঠিন আছে, যেটা অনেকে হচ্ছে একটু ভুল করে পড়ে বা একটু না বুঝে পড়ে। সেটা হচ্ছে যে আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের ইফেক্ট। আমরা আজকে হচ্ছে সেই টপিকটাই একটু বোঝার বিষয় আছে, বাকি গুলো আমরা মোটামুটি পারবো আশা করি। নেক্সট উইকে সিটি হোক, সমস্যা নাই, আমরা তো কালকেও ক্লাস করব। আর কালকে মেবি কি বার? কালকে মনে হয় বুধবার না? আহ বুধবার হোক আর যেই বারই হোক, কালকেও আমরা ক্লাস কালকে করব। শুক্রবার ভাই। আচ্ছা, শুক্রবার, তাহলে তো শুক্রবারে আমরা ক্লাস করবোই, শুক্র ক্লাস করব, শনিও ক্লাস করব। তো আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, টেনশন নাই। আচ্ছা, এটার মান কত বের হয়েছে? একজনও বের করতে পারো নাই? ভাই ক্যালকুলেটারে টু বসাইলেই তো হয়। পয়েন্ট 2.58 ইন্টু 10⁻6। তাহলে সেম মান আসছে না? ইসমাইল কই? জি ভাই। ইসমাইল, ইসমাইল তো মনে হয় দিয়েছিল এটা। তাহলে সেম মান আসতেছে। তাহলে বোঝা গেছে আমাদের যেটা কালকে গতকাল গ্যাঞ্জামটা বাদছিল হচ্ছে আমরা এই জায়গায় এক্স নিয়েছিলাম, 2x এর বদলে এক্স নিয়েছিলাম। তো যার কারণে আবার লিমিট, আমি যেটার বসাচ্ছি, আমি লিমিট বসাচ্ছি x/2 এর। আর কিন্তু এখানে আমি অঙ্ক পুরোটা করছি হচ্ছে এক্স ধরে। তো যার কারণে সেই সমস্যাটা দূর করার জন্য আমি এখানে পুরো ডিস্টেন্সটাকে 2x ধরে নিছি। তারপর আমি সেখানে এক্স এর লিমিট বসাইছি। কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? আই থিংক বোঝা গেছে। জি ভাই বুঝতে পারছি। তাহলে আসো আমরা আজকে আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের ছোট ছোট দুইটা ম্যাথ আছে, এর আগের দিনের অংশটা রিমাইন্ড করলে আমরা ম্যাথ দুইটা খুব ইজিলি করতে পারবো। তো আমাদের আগের দুই, মানে আগের দিনের যেই ম্যাথ গুলো ছিল তার মধ্যে আমাদের যেই এক্সট্রা সূত্রটা আমরা শিখছিলাম, সেটা হচ্ছে কোন একটা গোলকের অভ্যন্তরে বিভবের যে পরিমাণ হবে। আবার বলি, কোন একটা গোলকের অভ্যন্তরে বিভবের যে পরিমাণ হবে সেটার পরিমাণ কি হবে? v=-gm। এবং ওই গোলকের যদি ব্যাসার্ধ হয় এ, ব্যাসার্ধ হয় এ, আর আমি যদি গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে যাই, তাহলে হবে হচ্ছে 3a² + r² / 2a³। অনেক একটু বুঝতে কষ্ট হয়েছিল এটার, মনে হয় ডেরিভেশন বুঝতে। আর আমরা শিখছিলাম যে সেই গোলকের ওই আর দূরত্ব, কেন্দ্র হতে আর দূরত্বের এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের যে তড়িৎ প্রাবল্য হবে সেটা হবে gm/r/a³। এই দুইটা সূত্র একটু আন মানে আনইউজুয়াল সূত্র। সো এই দুইটা সূত্র একটু মনে রাখার চেষ্টা করবা, রিমাইন্ড করার চেষ্টা করবা। এই দুইটা সূত্র দিয়েই আমাদের একটা ম্যাথ আছে, সেটা আমরা করব। তো তার আগে আমাদের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে গোলকের ঘনত্ব। তো ঘনত্ব কখন দেয়া থাকে? যখন ধরো ডিরেক্টলি আমার সেখানে গোলকের ভর না দেওয়া থাকে, তো তখন আমাদের সেখানে কি দেওয়া থাকে? ঘনত্ব দেওয়া থাকে। আমার আই থিংক এটা তোমরা সবাই পারবা, যে ঘনত্ব দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, আর আর এর মান দেওয়া আছে। আমাকে এখন পৃষ্ঠে বিভব নির্ণয় করতে হবে। তাহলে পৃষ্ঠে বিভব কি হবে? -gm/r²। জিএম/আর, গুড, জিএম/আর। তাহলে এখন আমাদের দরকারটা কি? এম এর মান। তাহলে আমি এম এর মান পাবো কি করে? m = ρ × v। আর ঘনত্ব আমার জানাই আছে, আর ভি এর মান কি হবে? ভি এর মান হবে 4/3 πr³ তাহলে তুমি এখানে সুন্দর মতো বসায় দাও, -g × ρ × 4/3 πr³। এগুলো আলাদা আলাদা করে সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা সূত্র এক লাইনে ডেরাইভ করে তারপর বসাই দিব। তাহলে আর 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 কিউব কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে r², তাহলে থাকে কি -g ρ × 4/3 πr²। তাহলে পারা যাবে না? এখান থেকে মান বের করা যাবে না?
এটার মান কত আসে? আর এককগুলো একটু খেয়াল করে রাখবা, দেখবা যে মিটার স্কোয়ারকে আবার মানে মিটারকে সেন্টিমিটারকে আবার সেন্টিমিটার আকারে বসাই দিও না, কিলোমিটারকে আবার কিলোমিটার আকারে বসাই দিও না। এককগুলোতে একটু খেয়াল রাখবা যে সবগুলো যেন এসআই এককে থাকে, কেননা আমার জি এর মান যেটা সেটা কিন্তু আমার এসআই এককে আছে। তাহলে পারবা? পারবো ভাই, পারবো। এটার মান কত আসছে? আচ্ছা, এটার মান আমি বসাই দিই, 6.297 × 10⁻⁷ আসবে, এত জুল পার কেজি আসবে। জি তাহলে ভাই। বিভবের একক কি? জুল পার কেজি। অথবা আমরা কি বসাইতে পারবো? আমরা বিদ্যুতের ক্ষেত্রে ভোল্ট লিখবো, কিন্তু আমাদের এই মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমরা কি লিখবো? জুল পার কেজি লিখবো। ঠিক আছে? জি। কেননা ডাব্লিউ ইজিক্যাল টু কি? V × M। হুম। আচ্ছা, এখন আসো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা আমাদের জন্য একটু কঠিন। সেটা বলছে একটা নিরেট সুষম গোলকের ভর দেওয়া আছে, এর ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের কেন্দ্র থেকে এত মিটার দূরে। তাহলে দেখো ব্যাসার্ধ কত? 6.4 × 10⁻⁶। কিন্তু আমার চাইছে কোথায়? 3.2 × 10⁻⁶-এ। তার মানে কি গোলকের একদম ঠিক মাঝ বরাবর পারো চাইছে না ভাই। বিভবের মান? জি হ্যাঁ। ভাই। জি ভাই, পারা পারবা যাবে। তো? তাহলে এরপর মাঝ হ্যাঁ, বরাবর শুরু থেকে। চাইছে, তাহলে বিভবের মানটা বের করো দেখি, ভি এর মান কত আসে। মাইনাস জিএম ইন্টু 3 a² মাইনাস i² ডিভাইড বাই 2 a³ না? হুম, এটা দিয়ে বের করো। আর প্রাবল্য বের করতে হচ্ছে, বলছে প্রাবল্যও বের করো। জিএম আর ডিভাইড বাই আর a³ গুড, তো বের করো। এখানে এই সূত্রটাকে না আরো অনেক ছোট করে নিয়ে আসা যায়, যদিও অপ্রয়োজনীয়, বাট আরো ছোট করা যায়। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আর, তাই না? তাহলে এ ইজিক্যালটা আসলে কি? R/2। সরি, R হচ্ছে A/2। সেখান থেকে খুব সুন্দর মতো এই সূত্র দুইটাকেই আর কি ছোট করে আনা যায় ইচ্ছা করলে। ডিরেক্টলি বসাই দিলেও সমস্যা নাই, একই উত্তর আসবে। তাহলে কত আসে? ভাই হচ্ছে ভি এর মান হচ্ছে 8.6 × 10⁻⁷। 8.6 × 10⁻⁷ আসে না 6 আসে? সরি, 6 তাহলে 8.6 × 10⁻⁶, এত কি হবে একক? জুল পার কেজি। জুল পার কেজি। আর ই এর মান কত আসে? আর আমরা ই এর মান যেটাই পাই না কেন, এরপর আমাদের বলছে পি বিন্দুতে অবস্থিত 200 কেজি ভরের কোন একটা বস্তুর উপর মহাকর্ষীয় বলের মান কত হবে। দেখো এখানে ধরো তুমি একটা বস্তু রেখে দিছো, সেই বস্তুর জন্য তুমি যে কোনো একটা পি বিন্দুতে প্রাবল্য পাইলা। এখন প্রাবল্য পাইলে, এখন পি বিন্দুতে প্রাবল্য মানে কি? পি বিন্দুতে 1 কেজির একটা বস্তু আছে, সেটার জন্য তুমি ফোর্সের পরিমাণ, সেটাই তো প্রাবল্যের মান। তাহলে এখন পি বিন্দুতে 1 কেজির বদলে 200 কেজি থাকলে কি হবে? জাস্ট তুমি 200 কেজি গুণ করে দিবা, এই কার সাথে গুণ করে দিবা? প্রাবল্যের সাথে। অর্থাৎ কোনো বিন্দুতে যদি প্রাবল্য জানা থাকে, তাহলে ওই বিন্দুতে যে কোনো ভর বসাইলে ফোর্সের পরিমাণ আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? জাস্ট ভর দ্বারা গুণ করে বের করতে পারি। অর্থাৎ আমাদের ইকুয়াল টু এফ ই ইন্টু ইজিক্যাল এম। টু কি হবে? M × E। আচ্ছা, এটার মান কত এসছে? প্রাবল্যের মান?
বের করতে পারো না ই এর মান কত আসছে? ই এর মান কি বের হয় না এখনো? কি রে বাবা রে, তোমরা ক্যালকুলেটর টিপতে এত বেশি স্লো? ইসমাইল সিমিয়াত, বের করতে পারো নাই ই এর মান কত? তাহমিদ? 4.88 আছে। তাহলে 4.88 একক কি হবে বলো দেখি? একক কি হবে এখান থেকেই তো বলা যায়। নিউটন পার কেজি। নিউটন নিউটন per পার কেজি। কেজি। নিউটন পার কেজি, অর্থাৎ জাস্ট পার কেজির জন্য বলের পরিমাণই হচ্ছে প্রাবল্য। কি বললাম? পার কেজির জন্য বলের পরিমাণটাই হচ্ছে প্রাবল্য। তাহলে এ ফিজিক্যালটা কি হবে? এম গুণ ই, তার মানে 200 × 4.88, তাহলে কত আসে? আসলে মনে হয় 978 বা 977 এরকম সামথিং আসবে, তাই না? আচ্ছা, হইলে একটা কিছু আসলো। বেশি এত আসবে এত নিউটন। এরকম। তাহলে এইরকম একটা আনসার আসলো। এখন আসো, এখন আমাদের আজকের যে মেইন টপিক আমরা 30 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু সবার ইফতারি আছে, আর ফার্স্ট ইফতারিতে অনেকের তো আবার ইফতারি পার্টি থাকে। তা আসো আমরা এখন শেষ করার চেষ্টা করি। তা আমরা অভিকর্ষ ত্বরণ, হ্যালো অর্থাৎ যে জি, জি দেখছিলাম, এই ছোট ভাইয়া, হাতের জি ইজিক্যাল টু, হ্যাঁ বলো। আসলে আরাম করতেছে। আচ্ছা আচ্ছা, ব্রেক নিতে চাও তাই তো? কি আচ্ছা করবেন, দিবেন? আচ্ছা, ঠিক আছে, তোমরা ব্রেক নাও। আসরের আজান পড়তে, আচ্ছা আমরা হালকা একটুখানি আগাই, তারপর ব্রেক নাও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। তারপর নামাজ 15 পড়ো। মিনিট পর নামাজ ভাই, সমস্যা নেই, 10 মিনিট পড়ান। আচ্ছা, তো এখন জি ইজিক্যাল টু আমরা কি জানতাম? জিএম ভাগ আর স্কোয়ার। এখানে অভিকর্ষ ত্বরণ আসলে মেইনলি ডিপেন্ড করে কার উপর? ব্যাসার্ধের উপর, অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার যেহেতু। তাহলে আমাদের মেইন ভেরিয়েশন যেটা আসবে অভিকর্ষ ত্বরণের, সেটা হচ্ছে ব্যাসার্ধের উপর। এখন এই অভিকর্ষ ত্বরণ তিনটা জিনিসের জন্য তারতম্য হয়। একটা হচ্ছে এই আর উচ্চতার জন্য, আর দুই, পৃথিবীর নিজেরই আকৃতির ক্ষেত্রে সে টোটালি আসলে একটা গোলকের মতো না, অর্থাৎ তার আকারটা একটু ডিফারেন্ট, কমলা লেবুর মতো, যেটা তোমরা জি নাইন ভাই। টেনে পড়ে আসছো আর কি, মেরু অঞ্চল আর বিষুব অঞ্চলে আলাদা আলাদা রকম হয় সেটা। আর 3 নাম্বার হচ্ছে আহ্নিক গতির জন্য। তো আহ্নিক গতির জন্য মানেটা কি? ধরো তোমার পৃথিবী তো নিজ নিজের অক্ষের চারপাশে আবার ঘুরতেছে, তাই না? লাটিমের মতো এরকম বন 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 করে ঘুরতেছে নিজে নিজে। তো যখন সে ঘুরতেছে, তখন অবশ্যই তার কেন্দ্র বিমুখী একটা বল আছে। তাহলে আমাদের এখানে কেন্দ্র বিমুখী বলটাকে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তো সেই কেন্দ্র বিমুখী বলকে যদি আমরা, কেন্দ্র বিমুখী বলের জন্য যেই অভিকর্ষ ত্বরণের তারতম্য হয়, সেটা আমরা দেখবো আহ্নিক গতির মধ্যে। তো উচ্চতার ক্রিয়ার মধ্যে আমরা 4 ধরনের উচ্চতা দেখতে পারবো। এক, পৃথিবী পৃষ্ঠ হতে আর উচ্চতা, এইচ উচ্চতায় জি এর মান কেমন হবে, এটা আমরা শিখবো। দ্বিতীয়, আমরা শিখবো পৃথিবী পৃষ্ঠে কেমন হবে। তৃতীয়, আমরা শিখব পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় কেমন হবে। এইচ গভীরতায় কেমন হবে। আর আমরা দেখব যে পৃথিবীর কেন্দ্রে কেমন হবে। এই 4টা কেস আমরা এর মধ্যে দেখব। আর আকারের মধ্যে আমরা দেখব কি? আকারের মধ্যে আমরা দেখব হচ্ছে মেরু অঞ্চলে কেমন হবে, আর আমরা দেখব হচ্ছে বিষুব অঞ্চলে কেমন হবে। ভাই এগুলো সবগুলোই হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন। এগুলো সবগুলোই হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তনে। আর আহ্নিক গতির যে কেসটা আছে সেটা হচ্ছে যে কোনো অক্ষাংশে সে ডিফারেন্ট হয়।
অক্ষাংশ অনুসারে। অক্ষাংশ কি, অক্ষাংশ অনুসারে কিভাবে ডিফারেন্ট হয় আমরা দেখবো এখন, চলো। আচ্ছা, নামাজ পড়ার আগে আমরা এই 4টা কেস নিয়ে আলোচনা করে ফেলবো 10 মিনিটে, তারপর আমরা নামাজের ব্রেকে যাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের জি বলছে ভাই। যে পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরো এইচ উচ্চতায়, এখন দেখো আমাদের এই পৃথিবীটা কিন্তু একটা সুষম গোলক। এই গোলকের কেন্দ্র হচ্ছে ধরো এইটা, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে যে কোনো এইচ উচ্চতায় যদি আমি ধরি, ধরো পৃথিবী পৃষ্ঠ মানে কি, এইদিকে পৃষ্ঠ, এইদিকে পৃষ্ঠ, এইদিকে পৃষ্ঠ, এইদিকে পৃষ্ঠ, তাই না? এইদিকে পৃষ্ঠ, এদিকে পৃষ্ঠ। তো এখানকার যেই লোক আছে আর এইখানকার যে লোক আছে, বলো দেখি এই লোক কি গড়ায় এদিক বরাবর পড়ে যেতে পারবে? না পারবে ভাই। না, তাই না? বা এখানে যেই লোক আছে সে কি নিচের দিকে এইদিকে পড়ে যাবে নাকি এইদিকে সে পড়বে? মানে লাফ দিলে সে কি এই নিচের দিকে এইদিকে চলে আসবে নাকি আবার কেন্দ্রের দিকে, পৃথিবী কেন্দ্রের দিকে। পৃষ্ঠের দিকে কেন্দ্রের যাবে? দিকেই যাবে। পৃথিবী পৃষ্ঠের দিকেই যাবে। এর কারণ প্রত্যেকটা জায়গায় বল হচ্ছে কি পৃথিবীর কেন্দ্রের দিকে। কথা কি বুঝছো? এবং জি বল তো ভাই। পৃথিবীর কেন্দ্রের দিকে, তা তো আছেই, তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে যে এই পৃথিবী পৃষ্ঠে যা প্রাবল্য সেটাই কি তার ওজনের পরিমাণ। আমরা এটা এর আগের দিন আলোচনা করছিলাম, যা প্রাবল্য তাই ওজন, রাইট? জি ভাই। ওজন না তো, সরি, অভিকর্ষ ত্বরণ। যা প্রাবল্য তাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন দেখো, কেননা আমরা জানি এ ইজিক্যাল টু এফ ভাগ এম, আবার ই ইজিক্যাল টু কি এফ ভাগ এম। জি ভাই। তাহলে কি হইলো, যে অভিকর্ষ ত্বরণ, এইটার এ এর বদলে এখানে আমরা জি লিখি, তাহলে জি আর ই কি সেমই জিনিস। তা এবং সেটার মান কত, সেটার মান হচ্ছে জিএম ভাগ আর স্কোয়ার। এখন কাহিনী হচ্ছে, যখন আমি পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো উপরে উঠে যাব, কোথায় উপরে উঠে গেলাম, ধরো এই উচ্চতায় আমি উপরে উঠে গেলাম, তাহলে আমাদের কি হবে, এখানকার সূত্রটা কি হবে, জি ইজিক্যাল টু জি ড্যাশ ইজিক্যাল টু, অর্থাৎ এই উচ্চতায় এই জায়গায় আমার যে সমান অভিকর্ষ ত্বরণ হবে সেটা হবে জি এম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এর কারণ কেন্দ্র থেকে তখন মোট দূরত্ব কত, আর প্লাস এইচ। এখানে কি কোনো কনফিউশন আছে? আই থিংক নাই। না। নাই। এখন আমাদের বলা হচ্ছে যে ভাই, তাহলে আমরা যখন ওই যে কৃতকাজের ম্যাথগুলো করে আসলাম 10ম চ্যাপ্টারে, যেখানে আমরা অহরহ এমজিএইচ লিখলাম, অর্থাৎ কুয়ার পানি 30 মিটার উচ্চতায় তুললাম, তখন কি আমরা জি কে কনস্ট্যান্ট হিসাবে ধরে নিছিলাম নাকি ভেরিয়েবল হিসেবে ধরে নিছিলাম? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে কি ওই তিরিশ কনস্ট্যান্ট মিটার উচ্চতায় কি জি এর মান চেঞ্জ হয়েছে না? হুম। হয়েছে, কিন্তু খুবই সামান্য পরিমাণে। খুবই সামান্য পরিমাণ, অর্থাৎ নেগলিজিবল পরিমাণ হয়েছে। তাহলে আমরা কখন জি ড্যাশকে ধার্তব্যের মধ্যে আনবো, যখন এই পরিমাণটা ধরো 1 কিলোমিটার হবে অথবা 100 কিলোমিটার হবে, তখন এই জি ড্যাশটা কি অধিক পরিমাণে চেঞ্জ হয়ে যাবে। তখন আর আমরা জি কে কনস্ট্যান্ট হিসাবে না করে এখান থেকে জি ড্যাশের পরিমাণ বের করব। এটা তো একটা পারবো না। গেলই। আমরা এর সাথে সাথে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অনুপাত আকারে নিয়ে আসতে পারি। কেননা আমরা জানি জি ইজিক্যাল টু, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটা কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটার সাথে যদি আমি এখন অনুপাত করি, তাহলে আমার জন্য সবই সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো জি ড্যাশ ভাগ জি ইজিক্যাল টু কি হবে, জি ভাই। জিএম ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর উপরের দিকে এবার চলে যাবে আর স্কোয়ার ভাগ জিএম। তাহলে এই জিএম জিএম কাটা যাবে, থাকবে কি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, একবারে আর ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম লিখতে পারি না? এরকম লিখতে পারি। জি ভাই পারি। পারে। এরকম যদি আমরা লিখতে পারি, এরকম যদি আমরা লিখতে পারি, তাহলে এটাকে আমরা আরেকটু সুন্দর মতো লিখতে পারি 1 ভাগ আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। কেন আমরা লিখলাম জি ভাই। এটা আমরা বুঝতে পারবো যদি আমরা দ্বিপদী বিস্তৃতিটা একটু ঠিক মতো চিন্তা করতে পারি। আমরা এটাকে কেন উল্টায় লিখলাম, কেননা জানো না, আমরা এখান থেকে আর ভাগ আর এটা কমন নিয়ে এই ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারি 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এই ফরম্যাটটাই যেন নিয়ে আসতে পারি, এই জন্য আমরা উল্টায় দিলাম। কেননা এর আগে তো আমরা লব দিয়ে আর কে ভাগ করতে পারতেছিলাম না, কিন্তু যেই 1 ভাগ এই পর্যায়ে নিয়ে আসলাম তখন আমরা কি করতে পারবো, এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো। আর এই ফরম্যাটে আনা মানে কি, 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2।
এখন আমরা এটাকে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে এটাকে ইলংগেট করব। এটা একটা সিরিজ। এই সিরিজটাকে আমরা যদি ইলংগেট করি তাহলে আমাদের কি থাকে, ওয়ান প্লাস, এটা আসলে কোন সিরিজ আমি তোমাদের বলি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি, এরকম যদি একটা সিরিজকে তুমি, বা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এই ফরম্যাটেও লিখে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই সিরিজটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো, তাহলে এই এই রুলস কোথায় আছে? এই রুলস আছে তোমাদের হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতিতে। তো দ্বিপদী বিস্তৃতি অনুসারে তুমি যদি এক্সপ্যান্ড করো তাহলে আমাদের হয় হচ্ছে ওয়ান প্লাস, পাওয়ারটা আগে চলে আসে অর্থাৎ এন, -2 ইন্টু এইচ বাই আর অর্থাৎ এক্স, প্লাস আমাদের আসে হচ্ছে -2 ইন্টু -2 + 1 অর্থাৎ এন ইন, সরি, এন ইন্টু n-1, তাহলে -2 -1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি থাকে, এইচ বাই আর হোল স্কোয়ার। এরকম আকারে এই জিনিসটা এক্সপ্যান্ড হতেই থাকবে, এক্সপ্যান্ড হতেই থাকবে। ঠিক আছে? তাহলে এখন এক্সপ্যান্ড যদি হতেই থাকে তাহলে একটা অসীমোত্তক সিরিজ নিয়ে কি আমরা কাজ করতে পারবো? অবশ্যই না। তাহলে এই অসীম সিরিজটাকে আমাকে যেভাবেই হোক শর্ট করতে হবে। তো শর্ট করার রুলসটা হচ্ছে, দেখো এখানে এইচ এর মানটা কি আর এর থেকে খুব ছোট নাকি বড়? উত্তর ছোট। হচ্ছে অনেক ক্ষুদ্র। তাহলে এইচ বাই আর এই জিনিসটা কি অনেক অনেক লেস দেন 1? জি ভাই। যদি এটা হয় তাহলে এইচ বাই আর হোল স্কোয়ার এটা কি আরো ছোট হয়ে যাবে না? মানে ধরো জি জিরো ভাই। পয়েন্ট ওয়ান তো ছোট, কিন্তু 0.1 হোল স্কোয়ার কি আরো ছোট? অর্থাৎ দশমিক সংখ্যাকে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যায়। তাহলে আমি এই পুরো অংশটাকে নেগলেক্ট করব। নেগলেক্ট করে আমাদের তাহলে থাকে কি, আমাদের থাকে হচ্ছে 1 - 2h/r। তাহলে আমরা কি পাই? আমরা পাই g' = 1 - 2h/r ইন্টু জি। তাহলে বলো দেখি, জি' এর মান জি এর থেকে বড় হবে নাকি ছোট হবে? ছোট। ছোট হবে, কেননা 1 - 2h/r কি ছোট একটা জিনিস, ওয়ানের থেকে ছোট জিনিস, সেটাকে 9.8 দ্বারা গুণ করলে কি হবে? ছোট হবে। তাহলে যে কোনো উচ্চতায় আমাকে যদি এখন বলে 100 কিলোমিটার উচ্চতায় কত, অথবা r/2 উচ্চতায় কত, মানে r/2 উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলাম, তাহলে আমাদের জি' এর মান কত পারা যাবে? আই থিংক আমরা পারবো, রাইট? ভাই কোন সূত্রটা করবো আমরা, মানে কোন সূত্রটা, ওই যে জি, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর এইটা প্লাস হচ্ছে এইচ মোর টু। অ্যাকুরেট সূত্র। এটা হচ্ছে মোর অ্যাকুরেট, বুঝছো? এর মধ্যে সব টার্ম ইনক্লুডেড। এটা হচ্ছে মোর অ্যাকুরেট আর এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমার যেখানে সৃজনশীল থাকবে সেখানে আমি এই সূত্রটা ইউজ করব। আমি প্রিফার করব যে এই সূত্রটা ইউজ করো। মনে রাখা সহজ, খুব দ্রুত করা সম্ভব। আর এই সূত্রটা আমরা কখন ইউজ করব? এমসিকিউ এর ক্ষেত্রে ইউজ করব, অনুপাতের ক্ষেত্রে। অনুপাতের ক্ষেত্রে ইউজ করব। আর আরেকটা জিনিস আমরা এখন দেখব, সেটা হচ্ছে যে এই এই সূত্রটা পড়াটার আরেকটা কারণ হচ্ছে আমরা এখন গ্রাফ প্লট করব। কিছুক্ষণ পর গ্রাফ প্লট করব। তো গ্রাফ প্লট বোঝার জন্য এই সূত্রটা খুব কার্যকরী। ঠিক আছে? জি ভাই। আমরা দেখব, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরে যেই কেসটা ছিল, আমরা যে বলছিলাম পৃথিবী থেকে এইচ উচ্চতায়, সেটা তো আমরা বের করেই ফেললাম, gm/r+h হোল স্কোয়ার। এই সূত্রটা মানে মনে রাখা খুবই সহজ, যে আর এর জায়গায় খালি r+h হয়ে যাবে, যেহেতু এইচ উচ্চতায় উঠছে। পৃষ্ঠে তো আরো সহজ, পৃষ্ঠে হচ্ছে টোটালি gm/r²। এবার হচ্ছে গভীরতায়। তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় জি এর মান কি হইলো? বেশি হইলো। তাহলে পৃথিবী পৃষ্ঠ, ধরো এটা হচ্ছে এখন পৃষ্ঠ, পৃষ্ঠ। তাহলে পৃষ্ঠ থেকে যখন আমরা নিচে চলে যাব, ধরো এটা হচ্ছে পৃষ্ঠ, যখন আমরা নিচে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে চলে যাব, কতটুকু নিচে চলে যাব? এই গভীরতায় চলে যাব। তাহলে বলো দেখি, আমাদের জন্য এখানে কি জি এর মান আরো কম হওয়ার কথা নাকি বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা না? কম হওয়ার কথা। কেন কম হওয়ার কথা? ওই কেন্দ্রের দিকে যাচ্ছে। হ্যাঁ, কেন্দ্রের দিকে গেলে কি দূরত্বটা কমে গেল না? এই হ্যাঁ, পুরোটার ডিস্টেন্সটা তাহলে হচ্ছে তো আর, বেজার কথা। পুরো বেশি হওয়ার কথা ডিস্টেন্স, তাইলে। পুরো ডিস্টেন্সটা আর, তাহলে এই ডিস্টেন্সটা কত? r-h। তাহলে দূরত্ব কমে হুম। যাচ্ছে, তাহলে জি এর মান কি বেশি হবে না? মানে এইরকম হওয়ার তাই কথা তো। না, g = gm/r-h হোল স্কোয়ার। জি ভাই, হওয়ার কথা। হওয়ার কথা, কিন্তু তা কি হয়? হয়তো না।
না, তা তো হয় না। হয় না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন হয় না? আমাদের প্রশ্নের এই উত্তরটা হচ্ছে যে ভাই হয় না কেন? হয় না হচ্ছে পৃথিবীর ইফেক্টিভ ভর হয়ে যায় কম। দেখো, এইখানে যখন তুমি অবস্থান করতেছো, পৃথিবী পৃষ্ঠে অবস্থান করতেছো, তখন এই পুরো ভরটাই, পৃথিবীর সম্পূর্ণ ভরটাই তোমাকে টানতেছে। কিন্তু যখন তুমি সেখান থেকে নিচের দিকে নামি এই জায়গায় চলে আসছো, এই জায়গায় চলে আসছো, তখন কি পুরো ভরটা তোমাকে টানতেছে? না। না না। তখন শুধুমাত্র কতটুকু ভর টানতেছে? এই এতটুকু ভর টানতেছে। তখন ইফেক্টিভ ভর কতটুকু? এতটুকু। তাহলে এই ভাই, এমটাও কি তাহলে তো চেঞ্জ হয়ে যাচ্ছে না? ভাই তাহলে হ্যাঁ, তাহলে তো এম এরও পরিবর্তন হবে এম এর তখন। পরিবর্তন হচ্ছে, এবং মজার বিষয় দেখো, এম ইজিক্যাল টু কি? রো ইন্টু 4/3 অফ পাই আর কিউব। হ্যাঁ। তাহলে এইখানে আর এর সাথে সাথে এম কত গুণে কমতেছে, কত ঘাত আকারে কমতেছে? 3 ঘাত আকারে কমতেছে। হুম। আর বিবেক এখানে ভাই, জি, জি ড্যাশ বা জি আর এর সাথে সাথে কত ঘাতে বাড়ছে? 2 ঘাতে বাড়ছে। তাহলে আলটিমেটলি দুইজন মিলে জিতবে কে? অবশ্যই আর কমলে ভর বেশি কমে যাবে, যার কারণে জি ড্যাশ কি হয়ে যাবে? কমে যাবে। কথা কি বুঝছো? মানে আর এর 2 জি ভাই। ঘাত চাচ্ছে জি কে বাড়াতে, আর আর এর বাড়াতে। 3 ঘাত চাচ্ছে জি কে কমাতে। তাহলে আলটিমেটলি জি কি ভাই। হবে? কমে যাবে। এখন কমে যাবে। কত কমবে এটা আমাদের তো ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। জি ভাই। কত কমবে এটা আমাদের এখন ম্যাথমেটিক্যালি কি করতে হবে? প্রুফ করতে হবে। তাহলে আমরা তো এখান থেকে বুঝেই গেছি। তা আমাদের আর, তাহলে এখানে আর এর ভ্যালুটা কত? রো ইন্টু 4/3 কতটুকু হবে? পাই ইন্টু আর মাইনাস এইচ হোল কিউব। কেননা এখানে ইফেক্টিভ লেন্থ কত? আর মাইনাস এইচ। তাহলে কতটুকু ভরের, জি ভাই। কতটুকু ভর, পৃথিবীর কতটুকু ভর আসলে টানবে? আর মাইনাস এইচ, এই পরিমাণ যতটুকু আছে ব্যাসার্ধ, সেই পরিমাণের। হুম। তাহলে আমাদের মানটা কত হবে? আমরা যদি একটু সুন্দর মতো লিখি, 4/3 পাই ইন্টু রো ইন্টু আর বাই এইচ হোল কিউব। ঠিক আছে? তাহলে আমাদের এখানে জি ড্যাশ সমান সমান কি হবে? জি ড্যাশ ইজিক্যাল টু জি ইন্টু এম এর ভ্যালু কত হইলো? 4/3 অফ পাই ইন্টু রো ইন্টু আর মাইনাস এইচ হোল কিউব। আর ভাগ কত আসবে? আর মাইনাস এইচ হোল, আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? 4/3 অফ পাই ইন্টু জি ইন্টু রো ইন্টু আর মাইনাস এইচ। ঠিক আছে? এটা যদি ঠিক থাকে, এখন আমাদের কাহিনী হচ্ছে যে দেখো ভাই, রোটো জানাটা কি জ্ঞানজামা একটা জিনিস না? এসব রোটো বের করা জ্ঞানজামা জিনিস। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অনুপাতে নিয়ে আসা। অনুপাতে নিয়ে আসলে আমাদের সুবিধাটা কি হবে? যে ভাই এসব রোটো সব কেটে যাবে। তাহলে আমাদের জি জি ভাই। সমান সমান কি? জি সমান সমান জিএম ভাগ আর স্কোয়ার। তাহলে জিএম ভাগ আর স্কোয়ার মানে কি? জিএম ভাগ আর স্কোয়ার মানে হচ্ছে 4/3 অফ পাই ইন্টু আর কিউব ইন্টু জি ইন্টু 1/r²। তাহলে এখন আমরা করি, জি ড্যাশ ভাগ জি ইজিক্যাল টু কি হবে? এই সব হাবি জাবি হাবি জাবি হাবি জাবি সব কেটে যাবে। তাহলে কেটে আমাদের কি থাকবে? কেটে আমাদের থাকবে হচ্ছে, উপরে থাকবে হচ্ছে আর মাইনাস এইচ, আর নিচে থাকবে কি? আর স্কোয়ার। এরকম থাকছে না? ঠিক আছে স্যার। আমরা কি ঠিক লিখলাম? আমরা তো মনে হচ্ছে ঠিকই লিখেছি, তাই না? তাহলে আমাদের এখানে থাকবে কি? ভাই নিচে আর স্কয়ার থাকবে নাকি আর থাকবে শুধু? হ্যাঁ, আর আর কিউব। থাকবে না শুধু? আর এখানে আর কিউব হচ্ছে কেটে যাবে। আর আর মাইনাস এইচ ডিভাইড হ্যাঁ, বাই আর এখানে থাকবে। এখানে এখানে শুধুমাত্র আর থাকবে। সরি সরি সরি, এখানে আরেকটা লাইন আমরা স্কিপ করে দিছিলাম। তো তাহলে কি হবে? 4/3 অফ জি ইন্টু পাই ইন্টু আর, তাই না? তাহলে এখানে আমাদের থাকবে কি? শুধু আর থাকবে। তাহলে শুধু, তাই তো বললে আর স্কোয়ার চলে আসলো কোথার থেকে। এবার যদি শুধু আর থাকে তাহলে আমাদের কি হবে? 1 - h/r ইন্টু কি হবে? জি ইন্টু জি। ইজিক্যাল টু জি ড্যাশ। রাইট? তাহলে আমরা এখন দুইটা জিনিসই পেয়ে গেলাম। আর পৃথিবীর কেন্দ্রে কি হবে বলো দেখি? পৃথিবীর কেন্দ্রে ইফেক্টিভ ভর কত? 0। জিরো। হুম। আবার দূরত্ব কত? 0। তাহলে আলটিমেটলি জিরো। পৃথিবীর কেন্দ্রে 0, জি ইজিক্যাল টু কত? 0।
তাহলে আমাদের চারটা কেসই স্টাডি করা হয়ে গেছে। তাহলে চারটা কেসকে যদি আমি একবারে লিখতে চাই, সেটা হচ্ছে যে ভাই, উচ্চতাতে আমাদের জি ড্যাশ সমান সমান কি হইলো? উচ্চতাতে আমাদের জি ড্যাশ সমান সমান হইলো 1 - 2h/r ইন্টু জি। গভীর মানে তারপর পৃথিবী পৃষ্ঠে কত হলো? জি। তারপর আমাদের জি ড্যাশ সমান সমান কত হলো? এইচ গভীরতায় 1 - h/r ইন্টু জি। হুম। আর কেন্দ্রে কত হইলো? আন্ডা। এখন জি তোমরা ভাই। বলো দেখি, আমি সেম ধরো 100 মিটার উচ্চতায় গেলাম, আর সেম ধরো 100 মিটার গভীরতায় গেলাম, কোথায় জি এর মান বেশি মানে কম হবে? আর মানে এখানে ধরো 100 মিটার আমি উচ্চতাতে গেলাম, আর এখানে আমি ধরো 100 মিটার গভীরতাতে গেলাম, তাহলে কোন জি ড্যাশটা বেশি হবে, গভীরতায় নাকি উচ্চতায়? গভীরতায়। হচ্ছে ভাই গভীরতাই। গভীরতায় বেশি হবে। কেন বেশি হবে বলো দেখি? এখানে আছে 1 - 2h, আর এখানে আছে কত? 1 - ভাই হচ্ছে এই উচ্চতায় হচ্ছে পার্থক্য কম। আর রাইট। হচ্ছে হ্যাঁ, মানে এখানে আছে 1 - h, আর এখানে আছে 1 - 2h, মানে এখানে 2 গুণ কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তার মানে কি বেশি বিয়োগ হয়ে যাবে, আর এখানে একটু কম বিয়োগ হবে। এই কারণে জি ড্যাশ কোথায় বেশি হবে? এখানে বেশি হবে। এটা কিন্তু এমসিকিউতে দিবে। কিভাবে দিবে? এমসিকিউতে কিভাবে দিবে? এমসিকিউতে বলা থাকবে যে তুমি পৃথিবীর ব্যাসার্ধের উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের সমান পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে জি এর মান বেশি হয়, নাকি তোমার হচ্ছে নিচে আসলে জি এর মান বেশি গভীরতায়। মানে বেশি হয়? অথবা 100 মিটার উচ্চতায় জি এর মান বেশি হবে পৃথিবী পৃষ্ঠ থেকে, নাকি পৃথিবী পৃষ্ঠ থেকে 100 মিটার গভীরতায় জি এর মান বেশি হবে? এরকম কিছু এমসিকিউতে প্রবলেম দিবে, তাহলে আমাদের সেটা পারতে হবে। এবং আমাদের আরো বেশ কিছু এরকম টেকনিক্যাল প্রবলেম দিবে, যে এত মিটার উচ্চতায় জি ড্যাশের মান কত, এত মিটার গভীরতায় জি ড্যাশের মান কত। তাহলে আমরা শর্টকাট এই দুই সূত্র দিয়ে করার চেষ্টা করব। এখন লাস্টলি আমরা যদি একটু গ্রাফটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ভাই যে, ওইখানে ভাই ওইখানে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় উপরে উঠলে তো জি এ প্রাইমের মান শূন্য চলে আসে। হ্যাঁ, জি প্রাইমের মান শূন্য আসবে, মানে কেন্দ্রে চলে আসবে। বুঝছো? না ভাই, কেন্দ্রে উপরে উঠলে ও কেন্দ্রের সমান চলে আসবে। না উপরে না, উঠলে উপরে উঠলে তো কেন্দ্রের সমান হবে না, উপরে উঠলে টু এ, আর হয়ে যাবে। হয় উপরে না, উঠলে ওই ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা h=r/2 হয় না? যদি বলে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই পৃষ্ঠ থেকে r/2 তে গেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে r/2 তে গেলে এখানে কি এইচ এর মান বসবে r/2, শেষ। ভাই, তাহলে তো 1 - 1 0 × জি, মানে জি প্রাইম = 0 হয়। তুমি বলতেছো 1/r/2 ভাগ আর, তাই তো? মানে আর হ্যাঁ ইন্টু হ্যাঁ r/2, মানে আর আর জিরো, তাই তো? এরকম আসবে তাই বলতেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যদি তোমাক বলে এরকম r/2 তে নিয়ে যাও, বাই চান্স, ঠিক আছে, r/2 তে নিয়ে যাও, তাই যদি বলে, তাহলে তুমি কি করবা? এই সূত্র বসাই দিবা। বুঝেছো? এই সূত্র জি ভাই, বসাবা। তখন ওই অনুপাত দিয়ে তো করা যাচ্ছে না। এটার কারণটা কি আমি তোমারে বলি, এটার কারণটা কি? কেননা আমরা যখন এই শর্টকাটটা ডেরাইভ করছি, তখন আমরা কি ধরছি? h/r খুব লেস দেন 1। হ্যাঁ, জি ভাই। কিন্তু তুমি যদি এইচ এর মান r/2 বসাও, তাহলে কি খুব লেস তখন লেস তো দেন সেটা তো ওয়ান হয়? না, না। একের অর্ধেক হয়। তাহলে তাহলে তো তখন তো গ্যাঞ্জাম না, তখন হাফ হয়ে যায় না? তা হাফ কি লেস দেন 1 হ্যাঁ, হয়ে যায়? বা হাফ স্কয়ার কি একদম মানে নেগলেক্ট করার মতো? তা তো না। না না। এই জন্য তখন খুব বেশি উচ্চতায় চলে গেলে, এরকম r/2 বলে গেলে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, যে জি ড্যাশ ইজ ইকাল টু r/r+h² ইন্টু জি। বুঝছো? মানে আমার জি কথা ভাই। হচ্ছে যে, আমি এই জন্যই বললাম যে এই সূত্রটা অনেক বেশি প্রিফারেবল। এই সূত্রটা সবসময় ইউজ করবা না। মানে দুইটার ক্ষেত্রেই তো তোমার সেম মানই লাগবে, আর আর এইচ দুইটাই তো লাগবে। বোঝা যায়নি? জি আর ভাই, আর বুঝছি। এইচ দুই ইনফরমেশনই লাগবে, তাহলে আমার তো শুধু শুধু এটা করার দরকার নাই। ঠিক আছে, এরকম কিছু মিনিমাল ইরর দেখা যাবে যদি শর্টকাট ইউজ করি আমরা। আচ্ছা, যাই হোক, আসো, এইবার আসো, সেটা হচ্ছে যে, দেখো আমাদের যদি একটু গ্রাফটা অঙ্কন করার চেষ্টা করি, এই দুইটা গ্রাফ খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আর এই গ্রাফটা হচ্ছে ওভারঅল। তো গ্রাফ দুইটা কি বলার চেষ্টা করছে, যে তোমার কোন একটা ভূপৃষ্ঠ থেকে যদি আমি এই গভীরতা পর্যন্ত নিয়ে যাই, তাহলে আর এর গ্রাফটা দেখতে কেমন হবে? কি বললাম? ভূপৃষ্ঠ থেকে যদি আমার এই গভীরতা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে? তাহলে জি ড্যাশ ইজিক্যাল টু কি? জি ইন্টু 1 - h/r। তাহলে এটা কি একঘাতি একটা ইকুয়েশনের মতো না?
হ্যাঁ। জি অর্থাৎ ভাই। আর এর সাথে সাথে জি এর মান কি একঘাতি ইকুয়েশনের মতো। এই জন্য এখানে কি হবে, প্রথমে 9.8 এখান থেকে শুরু হবে, তারপর নিম্নগামী ঢালের মতো, এটা একটা ঋণাত্মক ঢাল, এই ঋণাত্মক ঢালের মতো এখানে চলে আসবে। কথা কি বুঝছো? এই ক্লিয়ার? ক্লিয়ার। অথবা জি ইজিক্যালটা আমরা কি লিখছিলাম, মনে করো দেখি। জি ইজিক্যাল টু কি লিখছিলাম আমরা? জি ইজিক্যালটা আমরা লিখছিলাম হচ্ছে নিচের দিকে এইটা, তাই না? এটা লিখছিলাম। তাহলে এই অনুসারে যদি আরেকটু কঠিন করতে চাই, এটা বলতে পারে যে ঢাল কি মিন করে, ঢালের মান কত। এটা করবা তোমরা। যদি একটু হাই লেভেলের কোশ্চেন করতে চাই, তাহলে জিজ্ঞেস করতে পারে যে এটা ঢালের মান কি নির্দেশ করবে। করবা, ঠিক আছে? ভালো না? হ্যাঁ, ঢালের মান কি নির্দেশ করবে সেটা বোঝা যাবে হচ্ছে এই ইকুয়েশন থেকে। এই যে জি এর সাথে আর এর ডিরেক্ট যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে। বুঝছো? ঢালের মান নির্দেশ করবে এই অংশটা। আচ্ছা, এখন আসো, তারপর আরেকটা ভাই কি এখানে ওই গ্রাফ যে দিছে। y = mx+c দিয়ে ওই যে m হ্যাঁ ইকুয়াল টু হ্যাঁ ওই যে ফোর হ্যাঁ বাই হ্যাঁ, থ্রি পাই। রাইট রাইট, ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি। এম এক্স প্লাস সি এখানে কি আছে, এইচ না? মানে আচ্ছা, আমি দেখাই দিই যেহেতু বললাম। তাহলে আমাদের জি ইজিক্যাল টু কি ছিল, 4/3 অফ পাই ইন্টু জি ইন্টু রো ইন্টু আর মাইনাস এইচ, এটা ছিল না? জি ভাই। তাহলে এখানে দেখো, 4/3 ইন্টু পাই ইন্টু জি ইন্টু রো ইন্টু আর মাইনাস 4/3 অফ পাই ইন্টু জি ইন্টু রো ইন্টু এইচ, এই জি ভাই। পুরোটার মানে কি, জি। ছেদক। হুম, মানে এটা এই হ্যাঁ। পুরোটার মানে কি, জি। জি। তাহলে আমরা বলতে পারি কি, -4/3 ইন্টু পাই ইন্টু জি ইন্টু রো ইন্টু এইচ প্লাস জি। এই জিটা তাহলে এখানে তুমি যদি এখন সমীকরণটা ডিরাইভ করো, আমরা বের করতেছি জি ড্যাশের সাথে এইচ এর সমীকরণ। তাহলে জি ড্যাশ, এটাকে যদি তুমি ওয়াই ধরো, তাহলে এটাকে কি ধরতে হবে, এই এই জিটাকে কি ধরতে হবে, সি ধরতে হবে। আর জি। এইটাকে কি ধরতে হবে, এম ধরতে হবে। এম ধরতে আর এটাকে আমি কি ধরবো, এক্স ধরবো। এক্স। তাহলে ওয়াই ইজিক্যাল টু কেমন আসে, এম এক্স প্লাস সি। তাহলে এখানে দেখো সি এর মানটা কত হবে, 9.8 হবে, জি এর সমান। অর্থাৎ ইনিশিয়ালি ওয়াই এক্সিস কে সে সেট করবে কোথায়, 9.8 বিন্দুতে। আর এখানকার ঋণাত্মক ঢাল কি বোঝাচ্ছে, যে সেটা একটা নিম্নগামী রেখা সরল রেখার সমীকরণ। এবং সেটা হিট করবে কোথায়, যখন একদম এইচ ইজিক্যাল টু আর হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, এই দুই পার্ট সেম হয়ে যাবে, তখন সেটা শূন্য হয়ে যাবে। আল্লাহ জানে বুঝেছো কিনা, তাড়াহুড়ায় যে বুঝালাম। এই জিনিসগুলো কিন্তু না খুবই ভাই, বুঝতে পারছি। বিউটিফুল জিনিস। এই জি ভাই। জিনিসগুলো কিন্তু খুব মজার জিনিস, যে কোনো একটা ইকুয়েশন থেকে গ্রাফ অঙ্কন করে কিভাবে, আর ওই ইকুয়েশনটা এক্স্যাক্টলি বুঝায় কি কি। যেমন যখন হচ্ছে এইচ ইজিক্যাল টু আর হয়ে যাবে, তখন এই দুই পার্ট কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে টোটালি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যখন আর এইচ ইজিক্যাল টু জিরো, তখন শুধুমাত্র এই জি পার্টটা থাকবে, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে, জি এর সমান হবে। এবং এটা ঋণাত্মক ঢালটা কি বোঝাচ্ছে, যে সরল রেখাটা হবে নিম্নগামী। তাহলে এইখানকার ঢালটা নির্দেশ করবে কি, 4/3 -4/3 পাই জি ইন্টু রো। কথা কি বুঝছো? আমি যদি ধরো প্রশ্ন করি, তাহলে আমি কি করব জানো? আমি বলবো যে যে কোন একটা গ্রহ আছে, সেই গ্রহের এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এরকম একটা গ্রহের কেন্দ্র থেকে কেন্দ্রে আর পৃষ্ঠে এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এবং আমি বলে দিব এখানকার যে ঢালের মান, সেটা ধরো আমি সামথিং একটা কিছু ঢালের মান বলে দিলাম, দিয়ে আমি বলবো ওই গ্রহের ঘনত্ব কত। কথা কি বুঝছো? এটা আমি অলিম্পিয়াডে একবার কোশ্চেন করছি। আমি কি বললাম, যে কোন একটা গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ ভার্সেস আমি এইচ এর একটা সমীকরণ দিয়ে দিলাম। অর্থাৎ এইচ গভীরতায় জি এর জন্য একটা তোমার গ্রাফ অঙ্কন করে দিলাম, অঙ্কন করে দিয়ে আমি বলে দিব এই গ্রাফের ঢাল হচ্ছে এত, বলে দিলাম কিছু একটা যে ঢাল এত, দিয়ে আমি বলবো ওই গ্রহের ঘনত্ব কত। ঢাল বলে দেওয়া মানে কি, 4/3 জি ইন্টু রো, সেটা যেই গ্রহই হোক না কেন, সেটার জন্যই সেম। হুম। তাহলে ঢাল বলা থাকলে রো বের করা কি খুবই সহজ না? ঢালের মান দিয়ে দেবে।
হ্যাঁ, ঢালের মান আমি বলছেন। যদি বলে দিই তাহলে রো বের করা কি হ্যাঁ। একদমই সহজ না? কিন্তু ওই জি ভাই। জিনিসটা যে বোঝা যে ঢালের মান কেমনে নির্ণয় করতে হয়, ওটাই হচ্ছে কঠিন। তো এরকম কিছু হ্যাঁ। টাফ কোশ্চেন কিছু অলিম্পিয়াডে দিয়ে দেয় আর কি। যাই হোক, এখন আসো আর ভাই আমরা যদি, আমাকে যে কোশ্চেন করছেন। হুম, ও আচ্ছা। আচ্ছা, এবার আসো, আমরা যদি হচ্ছে পুরো অভিকর্ষ ত্বরণটা দেখতে চাই, একদম কেন্দ্র থেকে শুরু হবে, কেন্দ্র থেকে শুরু হয়ে তোমার প্রথমে ভূপৃষ্ঠে আসবে, আর তারপরে আস্তে 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 আবার ভূপৃষ্ঠের বাইরের দিকে অর্থাৎ এই উচ্চতায় আমরা উঠা শুরু করব। দেখো, প্রথমে অভিকর্ষ ত্বরণ কি আস্তে আস্তে বাড়বে, এবং বাড়বে কি আকারে? সরলরেখা আকারে। এই যে আমরা দেখতে পাচ্ছি একঘাতি আকারে বাড়বে, তাই না? তাহলে একঘাতি আকারে বাড়লো, বাড়তে বাড়তে যেখানে ভূপৃষ্ঠে পৌঁছাই যাবে, অর্থাৎ এই বিন্দুটা কি আর মানে এইচ ইজিক্যাল টু আর বিন্দু বা এক্স ইজিক্যাল টু আর বিন্দু, সেই মানে পৃথিবী পৃষ্ঠে যখন আমি পৌঁছাই যাব তখন আমি কি পাবো? অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ পাবো। অর্থাৎ এই জায়গার ভ্যালু কত? 9.8। পাওয়ার পর জি এর মান কি কমবে নাকি বাড়বে উচ্চতায় ওঠার সাথে সাথে? কমতে উত্তর থাকবে। হচ্ছে আস্তে 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 আবার কি হবে? কমবে। তাহলে কমবে কি আকারে? জিএম ভাগ আর আর প্লাস প্লাস এইচ। এইচ হোল স্কোয়ার। তাহলে কমবে কি একঘাতি আকারে নাকি দুই ঘাতি আকারে? ঠিক আছে আগে। দ্বিঘাতি আকারে। আর দ্বিঘাতি আকারে কমা মানে কি? উল্টা পরাবৃত্ত, প্যারাবোলিক। হ্যাঁ। প্যারাবোলিক। তাহলে উল্টা প্যারাবোলিক। তাহলে দ্বিঘাতি আকারে কমা মানেই কি? উল্টা প্যারাবোলিক। তাহলে উল্টা প্যারাবোলিক মানে কি? ঠিক এইভাবে কিভাবে কমবে। এবং এই জন্যই আমরা বললাম যে মানে সেম এইচ গভীরতার জন্য কি হবে? এখান থেকে এখানে আর এখান থেকে এখানে দুই মানের মধ্যে কোনটা কম হবে? উচ্চতাতে কম বেশি হবে। ঠিক আছে? তাহলে পারা যাবে। লাস্ট কথাটা কি বললেন আবার? একটু বললাম বলবেন? যে সেম, ধরো কেন্দ্র হতে এইচ গভীরতা মানে এইচ উচ্চতায়, বা কেন্দ্র, সরি, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়, আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোন জায়গায় জি এর মান বেশি কম হবে? তাহলে বেশি কম হবে কোথায়? গভীরতায়, সরি, উচ্চতায়। কেননা উচ্চতা। এটা কমতেছে তখন কি আকারে? দ্বিঘাতি আকারে। আর এখানে ভূপৃষ্ঠ থেকে গভীরতার দিকে কমতেছে কি আকারে? একঘাতি আকারে। এক ক্ষতি। জি ক্লিয়ার? ভাই বুঝতে পারছি। পারা হ্যাঁ। যাবে। তাহলে এইটাও কিন্তু এমসিকিউতে দিতে পারে, যে জি কমতেছে কোন জায়গায় একঘাতি আকারে, কোন জায়গায় কমতেছে দ্বিঘাতি আকারে। ঠিক আছে? আর এখানে জি ভেরিজাস কি? আর আর এখানে জি ভেরিজাস কি? মানে এখানে জি ভেরিজাস ওয়ান ভাগ আর, আর এখানে জি ভেরিজাস কি? ওয়ান ভাগ আর ওয়ান ভাগ স্কোয়ার। আর প্লাস এইচ। আর আর মানে প্লাস আর এইচ না ভাই? স্কোয়ার আকারে। আর মানে কি? দূরত্ব। আর মানে কি? কেন্দ্র আচ্ছা হতে আচ্ছা। দূরত্ব। ঠিক আছে? আর মানে কেন্দ্র হতে দূরত্ব। তাহলে এগুলো পারা যাবে। তাহলে এখন কি আমরা ব্রেক দিব না এখানেই শেষ করব আজকে? আজকে আমরা এখানেই না হলে শেষ করি, শেষ করে আমি পারলে না হলে এতটুকু এই পার্টটুকু আহ্নিক গতির এটা রেকর্ডেড দিয়ে দিবনি, ঠিক আছে? তোমাদের এখন জি ভাই। রমজানের মাঝখানে প্যারা না দিই, আমি এটা রেকর্ডেড দেখি যদি সম্ভব হয় আকার ক্রিয়া আর আহ্নিক গতি। আহ্নিক গতিটা একটু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমি রেকর্ডেড ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ভাই তাহলে কালকে তো ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, কালকে তো আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, কিন্তু কালকে আমাদের অবশ্যই অবশ্যই মুক্তিবেগ শুরু করতে হবে, তাহলে আমরা শেষ করতে পারবো না। মানে ভাই নেক্সট কালকে টপিকে আমাদের কখন? আগাতে হবে। ভাই কালকে কখন ক্লাস নেবেন? এই কালকে তোমরা কি এই টাইমটা পারবা না পড়তে সবাই? আমার কোনো সমস্যা নেই। এই বাকিদের, ইসমাইল টিসমাইল, পারবা না? ইসমাইল, ভাই আমি তো তাসনিফ। হোস্টেলে থাকি, একটু সমস্যা হইতে পারে। কি সমস্যা হতে পারে? তোমাকে ধরে মারতে টারতে পারে? এই, না, তাইলে? বাইরে দিয়ে মানে জিনিসপত্র নিয়ে আসা লাগে তো। তো তোমাকে নিয়ে আসা লাগে? তুমি কি ম্যানেজার বল। নাকি? আচ্ছা, ঠিক আছে, প্যারা নাই। আমরা শুরু আচ্ছা করলে ভাই আর কি মানে পাঁচ, আমিও থাকি তো, মানে এরকম আর কি বাইরে দিয়ে নিয়ে আসা লাগে। সমস্যা নাই ভাই, এই টাইমে শুরু করেন ভাই। এই টাইমে শুরু করে আমরা 5টা মানে 5টা 10-এর মধ্যে শেষ করে দিব। আর আমার আই হ্যাঁ থিঙ্ক হ্যাঁ, তোমাদের সমস্যা তো নেই ভাই। কলেজও আর বেশি দিন চলবে না, তাই না? কতদিন চলবে? তোমাদের কলেজ কি অনেক 10 রোজা? দিন ভাই, 22 দিন পর্যন্ত চলবে। আচ্ছা, ভাই 22 দিন 22 তারিখ পর্যন্ত পর্যন্ত। চললো, সমস্যা নাই। আমরা অধ্যায় তো অন্তত শেষ করি, তারপর দেখা যাবে অন্তত। কিন্তু আমার মনে হয় 4টার সময় পড়লে তোমাদের একটা লাভ আছে। সেটা হচ্ছে ধরো রমজানের লাস্টের দিকে কি পিপাসা বেশি হয় না? তো এখন ধরো হ্যাঁ, পড়লে পড়লে দেখা যাবে যে সময়টা খুব দ্রুত কাটি যাবে, টের পাবা না। জি ভাই জি আর ভাই এখন হ্যাঁ। যদি অলস আকারে বসে থাকো তাহলে দেখা যাচ্ছে যে রোজা কিন্তু লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, ঠিক তাহলে ভাই ভাই ঠিক। ইনশাল্লাহ। তাহলে তো আমাদের 2 ঘন্টার করা উচিত, বিকাল 3টা থেকে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আমরা 4টা থেকে শুরু করব। 4টা থেকে শুরু করে অন্তত 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট আমরা অন রানিং রাখবো, ঠিক আছে?
ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।